খিলগাঁওয়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ছড়ায় আগুন, পুড়ে ছাই ২০ দোকান। অন্তর্বর্তী সরকারকে আমির খসরু, সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই। লিবিয়ায় পাচারের পর নির্যাতন, মৃত্যুকূপ থেকে ফিরলেন ৫ বাংলাদেশি। এবং সর্বশেষ জানাবো, ময়মনসিংহের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খিলগাঁওয়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ছড়ায় আগুন, পুড়ে ছাই ২০ দোকান। কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিলে লাগা আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ২০টি দোকান ও ২টি সমিল পুড়ে যায় বলেও জানায় ফায়ার সার্ভিস। তিনি বলেন, খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০টি দোকান এবং ২টি সমিল পুড়েছে। আগুনে হয়তো কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে, যার ফলে আগুন চারদিকে ছড়িয়েছে। আমাদের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ঘটনাস্থলে আরো ৪টি ইউনিট ছিল, সেগুলো কাজ করতে পারেনি। আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। এছাড়া আমরা এখনো পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাইনি। আগুনের উৎস কি ছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে কিনা প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা যাবে না। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটেজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে বিচার করে দেখতে হবে। অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে, তাই তদন্ত ছাড়া এই বিষয়ে কিছু বলা যাবে না। এর আগে সন্ধ্যা ৭:৩০টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৯:৩৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সমিল থেকে আগুন গাড়ি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়। প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে, পরবর্তী সময়ে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছে কিনা এ বিষয়ে এখনই কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে, ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে, এসব বিস্ফোরণের শঙ্কা রয়েছে। তারা আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। অন্তর্বর্তী সরকারকে আমির খসরু, সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের বলা দরকার নেই। এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে তাদের মাধ্যমে আর আপনাদের মধ্যে রেখে দিন। একটি দফা সংস্কার আকাশ থেকে পড়েনি, এটি প্রণয়নের পেছনে অনেক বিতর্ক, আলোচনা, প্রস্তাবনা এসেছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা ৩১ দফা প্রণয়ন করেছি। বাংলাদেশের মানুষের আগামী দিনের পরিবর্তনের বার্তাই ৩১ দফার মাধ্যমে দেওয়া হয়েছে। এই বার্তা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমির খসরু বলেন, কোনো ব্যক্তির ভীষণ বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না, বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার হবে। ৩১ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেবে, তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারবো। বিএনপির ৩১ দফা ও অন্যান্য সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলেন তাদের কাছে কোনো ম্যান্ডেট আছে? তাদের পক্ষে কার সমর্থন আছে? তাদেরকে কে বলেছে হ্যাঁ প্রণয়ন করুন? কমিশন হয়েছে, ভালো কথা। এগুলো সব আমরা আগামী সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করব। আপনারা কষ্ট করে করেছেন, অনেক ধন্যবাদ। এগুলো আমরা আগামী সংসদে পেশ করব। ৩১ দফা সংসদে আলোচনা হবে, আমরা বলেছি হয়ে যাবে তা নয়, সংসদে আলোচনা হবে। অন্য কোনো দলে যদি কোনো প্রস্তাব থাকে সেটাও সংসদ উপস্থাপন করুক, কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই। জনগণের চিন্তায় প্রতিফলন রাষ্ট্র পরিচালনা ও দৈনন্দিন জীবনে ঘটাতে হবে। তিনি আরো বলেন যে, নতুন পথ তারেক রহমান দেখিয়েছেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহনশীলতা ও সহানুভূতি দেখানো অন্যতম হলেও সেটি গ্রহণ করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে, শুধু সংস্কার করলেই হবে না, রাজনৈতিক সংস্কারের দিকেও মনোযোগ দিতে হবে। আমার বিরুদ্ধে কেউ বলেও তাকে সম্মান জানাতে হবে, তার মতামতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। দ্বিমত পোষণ করব, কিন্তু সম্মান দিতে হবে। আপনারা দেখেছেন, তারেক রহমানকে একটি পত্রিকায় কার্টুনের মাধ্যমে সমালোচনা করা হয়েছিল। পরে তিনি বলেন, এটার জন্য তো আমরা যুদ্ধ করেছি, এই স্বাধীনতা পাওয়ার জন্য। এই স্বাধীনতা পাওয়ার জন্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমির খসরু বলেন, বইমেলা জিনিসটা আমি ভুলে গিয়েছি, কারণ বিগত দিনে বইমেলা বলতে যা বোঝানো হতো তা হলো একটি দলের প্রতিষ্ঠাতা, তার মেয়ে, তার পরিবার, তাদের চিন্তা ভাবনা প্রদর্শন প্রতিফলিত হতো সেই বইমেলায়। এমনকি স্কুলে
শিক্ষার্থীদের তাদের পরিবারের দর্শন ও চিন্তাভাবনা ক্যারিকুলামের মাধ্যমে পড়তে শিখতে বাধ্য করা হয়েছে। কোনো বিশেষ দর্শন, চিন্তা বা পরিবারের যেন বাংলাদেশের মনোজগতে এককভাবে প্রবেশ করতে না পারে, সেটা আমরা আগামী দিনে নিশ্চিত করব। কাজ করুক, তাহলে বিএনপি লাভবান হবে। শেখ হাসিনার পথে হাঁটলে চলবে না। নতুন নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী চিন্তায় অনুসারীদের আগামী দিনে এই স্বাধীনতার চেতনাকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা সংঘর্ষের রাজনীতি চাই না, প্রতিশোধের রাজনীতি চাই না। হ্যাঁ, বিচার অবশ্যই করতে হবে। যারা খুন করেছে, গুম করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কাউকে বিচারের বাইরে রাখা যাবে না। একই সঙ্গে দেশ গঠনের প্রকল্পে বিএনপির যে চিন্তা রয়েছে, সেটি মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। লিবিয়ায় পাচারের পর নির্যাতন, মৃত্যুকূপ থেকে ফিরলেন 5 বাংলাদেশি। ইউরোপে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে দেশ ছেড়েছিলেন, তবে দালালের প্রতারণার ফলে 5 বাংলাদেশি গিয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানে গিয়ে বুঝতে পারেন ভয়ঙ্কর এক মানব পাচারকারী মাফিয়া চক্রের খপ্পরে পড়েছে তারা। এরপর তাদের উপর চলে নির্মম নির্যাতন। অবশেষে এই 5 বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। পাচারের শিকার ব্যক্তিরা জানিয়েছেন, লিবিয়ার রাজধানী ট্রিপলিতে মানব পাচার চক্রের সদস্যরা তাদের জিম্মি করে অত্যাচার করেন। নির্যাতিত ব্যক্তিদের দিয়ে বাংলাদেশের স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়া হয়। দেশ থেকে টাকা পাঠানোর পর তাদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর জন্য বোটে তুলে দেয় চক্রটি। সাগরে তাদের বোট নষ্ট হয়ে গেলে তিউনিসিয়ায় কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এরপর তাদেরকে আলজেরিয়া সীমান্তে নিয়ে গেলে তারা সেখানে অনুপ্রবেশের দায়ে নানান মেয়াদে জেল খাটেন। পরে বেসরকারি সংস্থা ব্র্যাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে আনে। এয়ারপোর্টে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন পরিদর্শক শাহ আলম মৃধা বলেন, ইউরোপে যাওয়ার জন্য দেশ ছাড়া বাংলাদেশিরা ভয়াবহ নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। মানব পাচারের শিকার 5 জনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্র্যাকের এই উদ্যোগে আমরা সবসময় সহায়তা করি। ভূমধ্যসাগরের মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা মাদারীপুরের ইয়াসিন হাওলাদার বলেন, লিবিয়ায় মাফিয়ার কাছে আটক ছিলাম। আমার পরিবার ঋণ, জমি বন্ধক ও আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে আমার মুক্তিপণ জোগাড় করে দালালদের মোট 25,80,000 টাকা দিয়েছে। এখন আমার পরিবারের আর কিছুই নেই। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ বলেন, 5 বাংলাদেশি মানব পাচার সার্ভাইভারের প্রত্যাবাসনের জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ও যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পারসনস হিরো নেটওয়ার্কের সহায়তা নিয়েছি। এর আগে 2024 সালে অক্টোবর মাসে মানব পাচারের শিকার আরও 8 বাংলাদেশিকে ব্র্যাক টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় দেশে ফিরিয়ে এনেছে। বিমানবন্দরের বিদেশ ফেরতের জরুরি সহায়তার দিকে গত 8 বছর ধরে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন সহ সবার সহযোগিতায় গত 8 বছরে 35,000-এরও বেশি মানুষকে নানান ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু 2024 সালের 40 জন প্রবাসীকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধার করা হয়েছে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয় তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখালেও তারা চাকরি পান না। উল্টো অধিকাংশকেই লিবিয়ায় বিভিন্ন ক্যাম্পে বন্দী রেখে শারীরিক নির্যাতন করা হয়। এরপর তাদেরকে জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় অর্থ। তবে এত কিছুর পরেও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। সমস্যা সমাধানে সাধারণ মানুষ ও বিদেশগামীদের সবার আগে সচেতন হতে হবে। এলাকায় স্থানীয় দালাল ও মানব পাচার চক্রকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান চালাতে হবে। বিশেষ করে অর্থের লেনদেন খুঁজে বের করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।